নমস্কার, হেলথ লাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথ লাইন, আমরা যখন ভালো থাকতে চাই তখন আমাদের বেশ কিছু এমন পরামর্শের খুব প্রয়োজন, যার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। যদিও বা রোগ ব্যাধি মানুষের পিছু ছাড়ে না জানি, কিন্তু রোগ ব্যাধি হলেও কিভাবে কোন সময় নিজেদেরকে ভালো রাখতে পারবো, কোন সময় ডক্টরের কাছে পৌঁছে যেতে পারবো এবং ঘরোয়া পদ্ধতি যা কিছু আমরা অবলম্বন করতে পারি সাময়িক অন্তত রোগটার বেড়ে যাওয়া থেকে ঠেকিয়ে রাখার সমস্ত উপায়ে জানানোর মাধ্যম হচ্ছে হেল্পলাইন। আপনারা যারা বহুদিন আমাদের সঙ্গে জুড়ে আছেন তারা জেনেই গেছেন যে প্রত্যেকটা দিন কিছু বিষয় নিয়ে আমরা এগিয়ে চলি, যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। আজকেও এমন একটি বিষয় রয়েছে টপিক্যাল ফিভার। আসলে এটা কি? আমরা তো সাধারণত দেখছি যে গায়ের টেম্পারেচার যখন শরীরে যখন আমরা দেখছি যে শরীরের তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, সেই সময় আমরা বলছি যে একটু জ্বর, বা কেউ কেউ বলছে শরীরটা ঠিক লাগছে না, গায়ে হাত দিয়ে দেখলো গায়ের টেম্পারেচারটা একটু বেশি লাগছে, একটু গরম গরম ঠেকছে, বলছে কি জ্বর হয়েছে। জ্বরের কারণগুলো কি কি? তখন নানা রকম কিছু মাথায় আসে। তবে আজকে যেহেতু বিষয়টা টপিক্যাল ফিভার, চলুন জেনে নেব এই বিষয়ে বিস্তরে। যিনি আমাদের জানাবেন, এবং আজকে সময় দাঁড়িয়ে এটা আমাদের খুব জানাটা গুরুত্বপূর্ণ, সব জ্বরকে কিন্তু হালকাভাবে নেওয়াই উচিত নয়, এটাও আমরা জানি। বহুদিন বহু মানুষ জ্বর নিয়ে পড়ে আছেন, ডক্টরের কাছে গেলেন, ব্লাড টেস্ট করতে দেওয়া হলো, দেখা গেল যে তার যে জ্বরটা হচ্ছিল, তিনি যে দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছিলেন, সাময়িক রিলিফ পাচ্ছিলেন, সেটা কিছুদিন মাত্র ঠিক ছিলেন বলে তার মনে হয়েছে, কিন্তু ফিরে ফিরে জ্বর আসছে। পরে রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে অবাক এবং চিন্তিত। ততদিনে তার শারীরিক যা কিছু সক্ষমতা অনেকটাই লস হয়ে গেছে, কারণ ইমিউনিটি পাওয়ার একেবারে কমে গেছে। তার রয়েছে কোনো বড় ধরনের ফিভারের কারণ। চলুন আজকে আমরা বিশদে আলোচনা করব, বিশদে বিষয়টা জানবো। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তপন বিশ্বাস, MBBS MD DM, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন ফ্রম ID হসপিটাল বেলেঘাটা। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর, আমরা আজকে যে বিষয়টা রেখেছি টপিক্যাল ফিভার, এই টপিক্যাল ফিভার মূলত কি? এটা কাকে বলছি আমরা টপিক্যাল ফিভার? দেখুন, প্রথমেই জেনে নিন। টপিক্যাল একটা স্পেশাল জিওগ্রাফিক্যাল এরিয়া। আমরা জানি যে পৃথিবী একটা গোলাকার বস্তু, তার মিডিল দিয়ে যদি কোনো লাইন টানা হয় তাকে আমরা বিষুবরেখা এটা বলি। পূর্ব থেকে পশ্চিমে সেন্টার দিয়ে যদি কোনো লাইন টানা যায়, ইমাজিনারি লাইন, তাকে বিষুবরেখা বলে। এই বিষুবরেখার থেকে উত্তর দিকে কিছু অংশ বা দক্ষিণ দিকের কিছু অংশকে আমরা একটা স্পেশাল জিওগ্রাফিক্যাল এরিয়া এটা বলি। এই এরিয়াটার নাম ট্রপিক্যাল এরিয়া। তো এর বাউন্ডারি হচ্ছে, আমরা জানি বিষুবরেখা শ্রীলঙ্কার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়েছে। এর থেকে যদি আমি উত্তর দিকে যাই 23.5 ডিগ্রি, আমাদের এখানে কৃষ্ণনগরের উপর দিয়ে যে লাইন পূর্ব থেকে পশ্চিমে গিয়েছে, তো সেই লাইনটাকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার। তেমনি এইরকমই একটা সাউথের দিকে আছে, তাকে বলি ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তো এই যে ট্রপিক্যাল এরিয়া মানে বিষুবরেখার আশেপাশে যে এরিয়া আছে, তার একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের নির্দিষ্ট জলবায়ু। আমরা এটা জানি যে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর, যেমন সূর্যের আলো, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, হিট, বায়ু প্রবাহ, সমুদ্রের অবস্থান, পাহাড়ের অবস্থান, এই কতগুলো ফ্যাক্টর দিয়ে একটা জায়গার ক্লাইমেট তৈরি হয় বা আবহাওয়ার চেঞ্জ হয়। তো এই জায়গার যে আবহাওয়া আছে, সেই আবহাওয়াতে কিছু কিছু জীবাণু বা কিছু কিছু জীবাণু যাদের মাধ্যমে বাহিত হয়, তাদেরকে ভেক্টর বলা হয়, তাদের গ্রোথটা একটু বেশি দেখা যায়। মানে একটা গ্রুপ অফ ডিজিজ যেটা এই এরিয়াতে দেখা দেয়, তাদেরকে আমরা ট্রপিক্যাল ডিজিজ এটা বলি। এর মধ্যে
যদি ফিভার নিয়ে প্রেজেন্টেশন এরা করে, মানে কয়েকটা এরা রোগের একটাই সাইন সিমটম হচ্ছে ফিভার, হেডেক, বডি এক। তো এই যে যে গ্রুপটাকে একসঙ্গে যদি আমি করি, সেই গ্রুপটাকে বলবো ট্রপিক্যাল ফিভার। বলছি আমরা টপিক্যাল ফিভার, এবং আপনি একটা জোনের কথা বললেন, একটা বিশেষ জায়গার কথা, এলাকার কথা বললেন। রাইট। এই যে টপিক্যাল ফিভার, এই টপিক্যাল ফিভারের মধ্যে ঠিক কোন ধরনের জ্বরগুলো পড়ে যেটা আমরা জানতে পারি? দেখুন, টপিক্যাল আমরা জানি যে ধরুন কারোর সর্দি কাশি জ্বর যদি নিয়ে আসে, তাহলে আমরা বুঝতে পারি যে তার একটা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। কারুর ধরুন যে বারবার ইউরিন হচ্ছে, বার্নিং মিক্সচুরেশন হচ্ছে, তার সাথে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তাতে আমরা ধরে নেই যে তার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। বা কারুর বারবার ডায়রিয়া হলো, পেটে ব্যথা হলো, ক্রাম্পি অ্যাবডোমিনাল পেন, তো তাহলে আমরা ধরে নেই যে তার পেটে ইনফেকশন। কিন্তু এই ট্রপিক্যাল ফিভারের যে গ্রুপটা, এই গ্রুপে এই ধরনের কোনো সাইন সিমটম পাওয়া যায় না। এর হচ্ছে যে আনডিফারেন্সিয়েটেড ফিভার অর ফিভার উইদাউট এনি ফোকাস, মানে আপনি শুধু বলবেন যে জ্বর, তার সাথে মাথা ব্যথা, তার সাথে গা হাত পা ব্যথা, জয়েন্ট পেইন, এবং খুব তাড়াতাড়ি এই ডিজিজগুলো খারাপের দিকে টার্ন নেয়। সাধারণ সর্দি কাশি বা পেটের ইনফেকশন বা ইউরিন ইনফেকশনের যেমন নির্দিষ্ট কোর্স আছে, নির্দিষ্ট ওয়েতে সেইগুলো এগোয়, কিন্তু এইগুলোর যে কোনো ফোকাস থাকে না। এটা অ্যাকচুয়ালি ব্লাডে এক ধরনের জীবাণু যে এই ডিজিজটা তৈরি এটা করে। তো সেই জন্য এই ডিজিজটার আলাদা স্পেসিফিক কোনো সাইন সিমটম দিয়ে ডিটেক্ট করা যায় না। যদি দেখা যায় যে এইরকম যে ফিভার, চিলান, এটা রায়গর, কোনো ফোকাস নেই, মানে কাফ, সর্দি কাশি, জ্বর নেই, বা ইউরিনারি সিমটম নেই, বা অ্যাবডোমিনাল সিমটম নেই, তাহলে এই রোগটাকে আমরা ট্রপিক্যাল ফিভার অর আনডিফারেন্সিয়েটেড ফিভার বলে থাকি। এই ডিজিজের এই গ্রুপের মধ্যে প্রথম যেটা পড়ে সেটা আমরা বলবো ম্যালেরিয়া। ম্যালেরিয়া একটা মস্কুইটো বাহিত রোগ, এবং একটা জীবাণু ম্যালেরিয়ার প্যারাসাইট, সেটা মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে, বটিতে যে ব্লাডের সাথে মিশে ব্লাডের মধ্যে এই প্যারাসাইটটা মাল্টিপ্লাই করে আমাদের হাই গ্রেড ফিভার, সাথে সাথে রাইগর হয়, হেডেক, বডি এক হয়। এর স্পেসিফিক ট্রিটমেন্টও পাওয়া যায়, কিন্তু যদি ডিলেড ডায়াগনোসিস হয় তাহলে এর দুটো ফর্ম আছে, একটা বিনাইন ফর্ম মানে নরম সরম ম্যালেরিয়া, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট ফর্ম মানে খুব কঠিন, তাতে পেশেন্টের মৃত্যু অবধি হতে পারে। ম্যালেরিয়ার অনেকগুলো কমপ্লিকেশন আছে, যেমন আমরা বলি সেরিব্রাল ম্যালেরিয়া, মানে এই ম্যালেরিয়ার জীবাণুটা ব্রেনটাকে অ্যাটাক করেছে। তারপরে ধরে লাং, যে ম্যালেরিয়া যদি লাংকে অ্যাটাক করে এআরডিএস নামক একটা সিভিয়ার লাং কন্ডিশন হয়, এবং খুব ড্রেডেড কন্ডিশন। তারপরে এই ম্যালেরিয়া যদি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে এটা ধরে, তাতে হাইপোটেনশন হয়, আমরা বলি অ্যালজিট এটা ম্যালেরিয়া। অথবা এটা লিভারকে এটা যদি এটা ধরে, মানে লিভারের উপর বেশি অ্যাফেক্টেড হয়, তাহলে সেটা জন্ডিস নিয়ে পেশেন্ট এটা করে। অথবা কিডনির উপর যদি প্রাইমারিলি এফেক্ট হয়, তাতে এটা ব্ল্যাক ওয়াটার ফিভার এটা বলা হয়। এই যে হচ্ছে এইগুলো অনেকগুলো কমপ্লিকেশন অব দ্য এটা ম্যালেরিয়া, মানে এই যে মশাবাহিত জীবাণুটা বডিতে ঢুকে বডির রক্তের সাথে মিশে যেয়ে বিভিন্ন অর্গানকে অকেজো করে দিয়ে, বিভিন্ন অর্গানকে ডিসফাংশন করে দিয়ে ডেথ অবধি করতে পারে। এই গ্রুপের সেকেন্ড মোস্ট কমন ডিজিজ হলো ডেঙ্গু। ডেঙ্গু একটা ভাইরাল ডিজিজ, এটাও মশা দ্বারা বাহিত হয়, এবং
এটারও একই রকম সাইন সিমটম, মানে হাই গ্রেড ফিভার, তার সাথে মাথা ব্যথা, গা হাত পা এটা ব্যথা, একটা নৌশিয়া বমিটিং ভাব। এর ডেঙ্গুর সাথে যেমন সর্দি কাশি জ্বর বা পেটের কোনো সাইন সিমটম বা ইউরিনারি কোনো সাইন সিমটম দেখা দেয় না, সেই জন্য এইগুলো ডায়াগনোসিস করাটা বেশ টাফ। 3 নাম্বার এটা গ্রুপের মধ্যে আছে স্পেশালি আমাদের ইন্ডিয়াতে, যে টাইফয়েড ফিভার। টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এটা বাহিত হয় জল বা খাবারের মাধ্যমে। জল বা খাবারের সাথে ওই ব্যাকটেরিয়া যদি মিশে যায়, সেই ব্যাকটেরিয়া বডিতে জল বা খাবারের সাথে পেটে যায়, পেট থেকে ওই ব্যাকটেরিয়া অ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসে এবং বিভিন্ন ধরনের সাইন সিমটম, প্রথম হচ্ছে ফিভার, তার সাথে মাঝে মাঝে হয়তো একটু অ্যাবডোমিনাল পেন হতেও পারে, নাও হতে এটা পারে, ডায়রিয়া বা কনস্টিপেশন যে কোনো একটা ফর্মে প্রেজেন্ট এটা করে, বাট মেইন প্রেজেন্টেশন ইজ দ্য ফিভার। এই জ্বর নিয়ে প্রেজেন্টেশন, তার সাথে বডি এক, হেডেক, গা হাত পা ম্যাশ ম্যাশ এটা করা, দুর্বলতা, এবং এর বিভিন্ন ডিউরেশনের উপর সাইন সিমটমগুলো ডিপেন্ড এটা করে। প্রথম উইকে হাই গ্রেড ফিভার হয়, সেকেন্ড উইকে আরও ফিভার বাড়ে কন্টিনিউয়াস, এবং থার্ড উইকে যেটা মেন্টাল ক্লাউডি হয়। এই টাইফয়েড ওয়ার্ডটা এসছে গ্রিক ওয়ার্ড টাইফস, দ্যাট মিন্স মেন্টাল ক্লাউডি বা ফগি, মানে ব্রেন ঠিকমতো কাজ না করলে যে মেন্টাল একটা ক্লাউডি বা ফগিনেস হয়, সেই জন্য এই ডিজিজটাকে আমরা বলি টাইফয়েড। তারপরের যে ডিজিজটা আছে সেটা হলো টাইফাস। টাইফাস এক ধরনের রিকেটসিয়াল ডিজিজ। রিকেটসিয়া হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাঝামাঝি এক ধরনের জীবাণু। কেউ কেউ এটা ব্যাকটেরিয়ার এটা বলে, কেউ কেউ এটাকে ভাইরাস এটা বলে, কিন্তু বেটার হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যবর্তী বস্তু। এটা এক ধরনের পতঙ্গ, লাল পোকা বা মাইটস, এর দ্বারা ট্রান্সমিশন হয়। মানে আপনি যদি ঝোপঝাড় বা পেডিফিল্ড মাঠে ঘাটে যান, সেখান থেকে ওই লাল পোকাটা আপনার বডিতে এসে কামড় দিলে ওই পোকার মাধ্যমে এই রিকেটসিয়াল অর্গানিজম বডিতে চলে যায় এবং এটাও ব্রেনটাকে অ্যাটাক করে, সেই জন্য এর নাম হচ্ছে টাইফাস ফিভার। মানে টাইফয়েড এবং টাইফাস দুটোতেই মেন্টাল ক্লাউডিনেস করে, সেই জন্য একে টাইফয়েড বা মেন্টাল ক্লাউডি ডিজিজ বলা হয়। তারপরের যে গ্রুপটা আছে লেপ্টোস্পাইরা, এটা নিয়ে এই বর্ষাকালে খুবই প্রাসঙ্গিক। এই ডিজিজটা হয় এনিম্যালের ইউরিন দিয়ে, বিশেষ করে রোটেন জাতীয় অ্যানিম্যাল বা ইঁদুর জাতীয় কিছু প্রাণী যেগুলো জলে জঙ্গলে ঝোপে বাস করে, বর্ষার দিনে মাঠে ঘাটে জল হয়ে যাওয়ার জন্য এই রোটেন বা ইঁদুর জাতীয় অ্যানিম্যালগুলো লোকালয়ে আসে এবং এরা হচ্ছে নর্মালি এই লেপ্টোস্পাইরা নামক ব্যাকটেরিয়াটা ওদের দেহে বসবাস এটা করে এবং ইউরিনের সাথে এটা বেরিয়ে যায়। তো এই ইউরিনের সাথে যদি জলের মিক্সচার হয়, যদি আপনার সেই পানীয় জলে মিক্সচার হয়, তাহলে আপনি সেই জলটা খাচ্ছেন, বডিতে আপনার ওই লেপ্টোস্পাইরা নামক ব্যাকটেরিয়া ঢুকছে। অথবা আপনি জলমগ্ন অবস্থায় জলের মধ্যে দিয়ে যদি হাঁটেন এবং আপনার পায়ে বা যে জায়গায় জল মগ্ন আছে সেখানে যদি একটু কেটে যায় বা ছুঁড়ে যায়, মানে স্কিনে যদি একটু অ্যাব্রেশন হয়, সেই জায়গা দিয়েও এই ভাইরাসটা প্রবেশ করে। বা আমরা দেখি পুকুর টুকুরে অনেকেই গ্রামের বাচ্চারা চান এটা করে অনেকক্ষণ এটা ধরে, তো এই জীবাণুটা নাক, মুখ এবং চোখের মধ্যে দিয়েও ডাইরেক্টলি ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা এটা থাকে। সুতরাং বর্ষাকালে লেপ্টোস্পাইরা
বিভিন্ন জলের মাধ্যমে, খাবার জলের মাধ্যমে, অথবা যে জলমগ্ন অবস্থায় আছে সেই জায়গা থেকে বা পুকুর বা নদীর জল থেকে তার দেহে প্রবেশ এটা করে। এর ক্ষেত্রে দেখা যায় 80% ক্ষেত্রে বড় কিছু দেখা দেয় না, কারণ একটু জ্বর হয় এবং তারপরে বডি ইমিউনিটি অনেকটাকেই কন্ট্রোল করে। কিন্তু 10-20% ক্ষেত্রে এই জীবাণুটা বডিতে তীব্র আকারে দেখা দেয় এবং তার এক্সট্রিম ফর্ম হচ্ছে লিভার এবং কিডনি ইনজুরি, সেটাকে আমরা বলি ওয়েলস ডিজিজ। তো এই ডিজিজটা হচ্ছে এক্সট্রিম পর্যায়ে এবং 10-20% ক্ষেত্রে দেখা দেয় এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রে লিভার কিডনি যদি খারাপ হয়ে যায় মৃত্যুর সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। 40-50% রোগী যদি ট্রিটমেন্ট করাও যায় ঠিকঠাক মতো তাতেও মারা যায়, কিন্তু প্রথম থেকে যদি ডিটেক্ট করা যায় তাহলে 100% এই রোগীটা বেঁচে যাবে। তারপরে আছে চিকুনগুনিয়া। এটাও একটা ভাইরাস ঘটিত রোগ, মশার মাধ্যমে বাহিত হয়। মানে মশার একটা লোকের যদি চিকুনগুনিয়া হয়, সেই লোকটাকে যদি মশা কামড়ায় এবং কামড়ানোর পরে সেই মশাটা যদি নতুন কোনো একটা ব্যক্তিকে কামড়ায়, তাহলে ওই প্রথম ব্যক্তি থেকে মশা রোগ নিয়ে দ্বিতীয় ব্যক্তিকে ট্রান্সমিশন করেছে এবং তার চিকুনগুনিয়া হয়েছে। তো এই রোগের ফিচার হচ্ছে যে প্রচণ্ড বডি এক, জয়েন্ট পেইন, মানে আপনি ডান দিক থেকে বাঁ দিকে যদি টার্ন নেন মনে হচ্ছে যে আপনার জয়েন্টগুলো খসে যাবে, বা আপনি একা কারোর হেল্প ছাড়া এপাশ ওপাশ হতে পারবেন না, আপনার হাত পা নাড়াতে পারবেন না। এটার মর্টালিটি রেট খুব একটা বেশি নেই, কিন্তু এর মরবিডিটি রেট, মানে এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ, কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু ওই জয়েন্ট পেইনটা কয়েক মাস এবং বছর অবধি থাকতে এটা পারে। তো একজনের জ্বর হয়েছিল, কিছুদিন পরে ঠিক হলো, কিন্তু তারপরে দেখা গেল যে তার হাঁটুতে প্রচণ্ড এটা ব্যথা, হাঁটতে চলতে পারছে না। তখন সেটা মাথায় রাখতে হবে চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা। সুতরাং এই যে গ্রুপটাকে ডিজিজ, এর কোনো স্পেসিফিক সাইন সিমটম নিয়ে আসে না। একটাই সাইন সিমটম, জ্বর, বডি এক, হেডেক, জয়েন্ট পেইন। এই গ্রুপের ক্যারেক্টারিস্টিক হলো এই ধরনের ক্লিনিক্যাল সিনারিও। ফিভারের কথা বলছেন, টপিক্যাল ফিভার বলতে যা কিছু বললেন ডক্টর, রাইট। কিছু ফিভার কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর, কারণ মানুষের যেখানে সঠিক সময় ডায়াগনোসিস না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা কখনোই চাই না যে একটা লাইফ হারিয়ে যাবে, লাইফ চলে যাবে, কখনোই চাই না। কিন্তু এই যে নানা ধরনের ফিভার, আপনি লক্ষণগুলো অনেকগুলো বললেন, সবগুলোই কিন্তু দেখা যায় বর্ষাকালটা এলে অথবা বর্ষাকালের পরে এই সময়টা কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। এটাই বা কেন? দেখুন, পৃথিবীতে মানে কিছু জিনিস আছে ইনার্ট, মানে সেটাকে বস্তু আর কি বলা হয়, আর আছে কিছু লিভিং যেগুলো মানে সতেজ চলাফেরা করে বা তার অ্যাক্টিভিটি আছে। তো বিভিন্ন টাইমে এই ইনঅ্যাক্টিভ পদার্থগুলো কখনো কখনো অ্যাক্টিভ হয়। এর মধ্যে এটা সাধারণত এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্বারা কন্ট্রোল হয়। এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে আছে সূর্যের আলো এবং তাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। তো এই যে ফ্যাক্টরগুলো, এইগুলো হচ্ছে প্রাকৃতিক ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো সাধারণত হয় যে আমরা জানি এই সময় সূর্যের উত্তরায়ণ এবং আর কিছুদিন পরেই সূর্যের দক্ষিণায়ন শুরু হবে। তো এই যে টাইমটা, যে সূর্যের উত্তরায়ণ বা সূর্যের দক্ষিণায়ন, মানে পৃথিবী তার নিজ এক্সিসে যদি কিছুটা টিল্ট খায়, এক্সিয়াল টিল্ট হয়, তাহলে সেই জায়গায় ডাইরেক্ট সানলাইট, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেখান থেকে সানলাইট আসে, তাতে প্রচুর হিট
ওই এরিয়াতে বিকিরণ হয়। তো এই বিকিরণ হওয়ার জন্য আমাদের প্রকৃতিতে কিছু জীবাণু, কিছু পোকামাকড়ের গ্রোথ বেড়ে যায়। বিশেষ করে এই যে মনসুন বা পোস্ট মনসুনের ক্ষেত্রে এই যে কীট পতঙ্গ বাহিত রোগ বা ভেক্টর বাহিত রোগ, তার মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, স্ক্রাব টাইফাস, এইগুলোকে আমরা বলি পতঙ্গ বাহিত রোগ বা ভেক্টর বর্ন ডিজিজ। তো এই ভেক্টরের সংখ্যা বেড়ে যায়। তার কারণ হচ্ছে যে এই এরিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়, কোথাও কোথাও জলমগ্ন হয়ে থাকে, জল বেরোতে পারে না, বাতাসে আপেক্ষিক আর্দ্রতাটা বেড়ে যায়, সূর্যের প্রচণ্ড তাপ, বেশি আলো। এই সুইটেবল এনভায়রনমেন্টে এই কীটপতঙ্গের গ্রোথটা দেখা যায় এই সময়ই বাড়ে। এবং কোনো কারণে এই সময় একজনের ডিজিজ হলে এই কীটপতঙ্গ বাড়ার সাথে সাথে ডিজিজটা ট্রান্সমিশন হয় বেশি আকারে। এই একটা। আর একটা যে ইঁদুর জাতীয়, রোটেন জাতীয় অ্যানিম্যাল, যেটা মাঠে ঘাটে নর্মালি থাকে, এই বর্ষাকালে বর্ষার জন্য মাঠঘাট তলিয়ে যায় এবং তারা লোকালয়ে আসে এবং তারা এই যে লেপ্টোস্পাইরার মতো রোগ তারা ট্রান্সমিশন এটা করে। অথবা যে ওয়াটার বর্ন ডিজিজ যেমন টাইফয়েড, এটা কিন্তু এই সময়ই বেশি এটা দেখা দেয়। তার কারণ হচ্ছে আমাদের যে জলের পাইপগুলো গিয়েছে, অনেক সময় বাইরের জলের সাথে ওই পাইপের জল কন্টামিনেটেড হয়। মানে পাইপ যদি কোথাও ফেটে যায় এবং তার উপরে যদি মানে বৃষ্টির জল জমে, তো ওই বৃষ্টির জল ওই পানীয় জলের পাইপের ভিতরে যে জলের সাথে মিক্সচার হয়ে ওই জীবাণুটা পাইপের মাধ্যমে বিভিন্ন বাড়িতে পৌঁছে যায় এবং তার একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন যদি বেশি হয়, আমাদের বডি সেই জীবাণুটাকে মারতে পারে না, তার জন্য পেটের রোগ দেখা দেয় এবং আলটিমেটলি টাইফয়েড রোগ দেখা দেয়। তো এই বর্ষাকালে এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের জন্য কীটপতঙ্গের বাড়ন্ত অথবা বৃষ্টির জল জমার জন্য বা মাঠঘাট থেকে ইঁদুর জাতীয় জিনিস লোকালয়ে আসার জন্য এই কীটপতঙ্গ বা ওয়াটার বর্ন ডিজিজ এই সময়ই বেশি দেখা দেয়। সাধারণত রোগ থাকতেই পারে, আর যে ক্ষেত্রে আমাদের হাত নেই, দেখা গেল মানুষ তার কাজের জন্য এদিক ওদিক যাচ্ছেন, হঠাৎ করে কোনো রকম ভেক্টর বর্ন ডিজিজ তো হতেই পারে, রাইট? এই কিন্তু ডক্টর সব থেকে বড় বিষয় হলো আমরা বরং জানি যে কিভাবে প্রিভেনশন সম্ভব, প্রিভেন্ট করা যায় কিভাবে। প্রিভেনশনের দুটো উপায় আমি ব্রডলি বলবো। একটা উপায় হচ্ছে যে আপনার বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে ঠিক রাখা, আর একটা হচ্ছে যে বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টটাকে কিছুটা অল্টারেশন এটা করা। কিভাবে? যেমন ভেক্টর বর্ন ডিজিজ, মশা মাছি কীটপতঙ্গ বাহিত যে রোগ, সেইগুলো সাধারণত জমা জল থেকে মশার গ্রোথ হয়। আপনি যদি বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, জল জমতে যদি না দেন, তাহলে মশার ব্রিডিং প্লেসটা থাকবে না, মশার গ্রোথটা কমবে। তো আপনি আপনার আশেপাশের পরিবেশকে ক্লিন করে, জমা জল ক্লিয়ার করে মশার ব্রিডিং প্লেসটাকে আটকাতে পারেন। তারপরে আপনি কিছু স্প্রে আছে, সেই স্প্রেগুলো দিলে মশার যে লার্ভা, সেই লার্ভাগুলো মারা যায়। বা বাড়িতে বিভিন্ন ধরনের ধূপ ধুনো এইগুলো ইউজ করলে বাড়িতে মশাটা ঢুকবে না। আর হচ্ছে আপনি পানীয় জল, যেটা ওয়াটার বর্ন ডিজিজ, সেইগুলোর ক্ষেত্রে এই সময় যদি জলের দুটো ট্রিটমেন্ট হয়, একটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট, মানে আমাদের গভর্নমেন্ট থেকে যেটা এই যে পলতার জলে স্পেশালি দিয়ে দেয় ক্লোরিন এক ধরনের কেমিক্যাল, সেটা দিলে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া গ্রোথ হতে পারে না।
আর দ্বিতীয়ত আপনি বাড়িতে যদি এই সময়ে যাদের এই ধরনের পেটের কিছু প্রবলেম বা ওয়াটারবর্ন ডিজিজে বারবার ভুগছেন, তারা যদি জলটা ফুটিয়ে খান, মানে 30 মিনিট বয়লিং করতে, বড় পাত্রে জলটা নিয়ে টকবক করে ফুটবে, সেই জলটা যদি আপনি ঠান্ডা করে পান করেন তাহলে সেটা জীবাণুমুক্ত পেটা জল। মশা কামড়ালেও ম্যালেরিয়া রোগ দেখা দেয় না, কারণ তারা জেনেটিক্যালি এমনভাবে তাদের বডিতে যে জিন আছে যে ওই মশাটা যে বডিতে মশার যে জীবাণু বা ম্যালেরিয়ার যে জীবাণু সেটা কিছু করতে পারে না। তারপরে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল কিছু যে বা লাইফস্টাইল চেঞ্জ। আপনি যদি খাওয়া দাওয়া একটু চেঞ্জ করেন বা আপনি রেগুলার যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ, দেন ফিজিওলজিক্যাল চেঞ্জ। মানে এই যে যখন জ্বর হয় সেই ক্ষেত্রে আমাদের একটা ডিহাইড্রেশন হয়, তখন হাইড্রেশন যদি আপনি ভালো মেনটেন করেন বা আপনার যদি ভালো নিউট্রিশন আপনি নেন বা বডিতে যেগুলো নিচ্ছেন, ধরুন এই যে এয়ারবর্ন এটা ডিজিজ যেটা বাতাসের মাধ্যমে আসে, আপনি যদি মাস্ক পরেন, বাতাসটাকে ফিল্টার করে বডিতে ইন্টারনালাইজ করেন, তাহলে আপনার ইন্টারনাল এনভায়রনমেন্টটা ঠিক থাকবে এবং আপনি অনেকটাই এই রোগ জীবাণু থেকে মুক্তি পাবেন। সুতরাং খুব ভালোভাবে এক্সপ্লেন করলেন ডক্টর। আমার মনে হয় যে আমাদের চারিপাশে যা কিছু সমস্যা থাক, যা কিছু রোগ থাক, যাই কিছু থাক, সঠিক সময় সচেতন হওয়াটা খুব প্রয়োজন এবং প্রয়োজন ডক্টরের কাছে পৌঁছে যাওয়া। নিজেরা যখন ডায়াগনোসিস করতে পারছেন না, সম্ভব নয়, আবার আপনার কারোর পক্ষে সম্ভব নয়, একজন ফিজিশিয়ান পারে আপনাকে সুস্থ করে তুলতে সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে, সঠিক ট্রিটমেন্ট দ্বারা। সময়ের সাথে পাল্লা দিয়ে দেখুন আমাদের রোগ ব্যাধি নানা রকম হতেই পারে, বিশেষ করে জ্বর যেটাকে আমরা খুব হালকাভাবে নিই, সেই জ্বরটাকে এতটা হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এখানে কিন্তু ডেঞ্জারাস কিছু হতে পারে, ভাবা উচিত, সঠিক সময় পৌঁছে যাওয়া উচিত একজন ফিজিশিয়ানের কাছে। পুজো আসছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনার আশেপাশে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, আপনি সুস্থ থাকুন, সবাইকে সুস্থ থাকতে দিন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।